শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হিন্দি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি। এই অধ্যায়ের পর আমার বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে, অর্থাৎ অযৌন প্রজনন, যৌন প্রজনন, ফুল, পরাগায়ন নিয়ে আলোচনা হয়ে গেছে। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নিষেক সম্পর্কে। যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই, ভিডিওগুলি দেখে নিও, তাহলে বর্তমান ক্লাসগুলি করতে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে আমার ভিডিওর ক্লাসে আলোচনা হবে নিষেক কি, নিষেকের তাৎপর্যটা কি, নিষেক প্রক্রিয়ার ধাপগুলি, অঙ্কুরোদ্গম সম্পর্কে এবং ফল ও ফলের প্রকারভেদ নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। চলো যাই আজকের ক্লাসে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নিষেক সম্পর্কে, অর্থাৎ নিষিক্তকরণটা কিভাবে হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি। দেখো, প্রথমে আলোচনা করব নিষেক কি। একটি পুংগামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সাথে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বা নিষেক বলে। অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন প্রক্রিয়াটাই হচ্ছে নিষেক বা নিষিক্তকরণ। আর নিষেকের পূর্ব শর্ত হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, অর্থাৎ পুংগামেট এবং স্ত্রী গ্যামেটের উৎপত্তি। প্রথমে পুংগামেট তৈরি হতে হবে এবং স্ত্রী গ্যামেট তৈরি হতে হবে, তারপরে নিষিক্তকরণ হবে। আর পুংগামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনটা হচ্ছে, মিলনের ফলে হয় জাইগট। জাইগটটা পরবর্তীতে ভ্রূণ হয়, যে ভ্রূণ থেকে সম্পূর্ণ একটা জীবের বৈশিষ্ট্য বহন করে ভ্রূণটি, আর ভ্রূণ থেকে নতুন জীবের উৎপত্তি হয়। তাহলে তোমরা নিষেকের সংজ্ঞাটা একটু দেখে নাও। একটি পুংগামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ সৃষ্টির নিষেকের পূর্বশর্ত। পুংগামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে জাইগট বলে। জাইগট রূপান্তরিত হয়ে ভ্রূণে পরিণত হয়। তাহলে তোমরা নিষেক বা নিষিক্তকরণের সংজ্ঞাটি তোমরা দেখলে। আমি এখন নিষেক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, নিষেকের পূর্বশর্ত পুংগামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি। প্রথমে আমি এই পুংগামেট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, তারপর স্ত্রী গ্যামেট সম্পর্কে আলোচনা করব, তারপরে আমি নিষেক নিয়ে আলোচনা করব। প্রথমে পুংগামেট নিয়ে আমি আলোচনা করতেছি। দেখো, যে পুংগামেটটাই হচ্ছে আমাদের পরাগ রেণু। পরাগ রেণু এইটার তোমরা জানো জনন কোষের সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ায়। মিওসিস প্রক্রিয়ার ফলে সৃষ্ট কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম থাকে, এন প্রস্থি। আমি এখানে পুংগামেটের একটি নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। এটা বহির আবরণ আর ভিতরের আবরণ। প্রথমে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটি দুটি হয়, একটা বড় থাকে একটি ছোট থাকে। বাহিরের যে আবরণটা থাকে এই আবরণটাকে বলা হয় এক্সাইন, ভিতরেরটাকে বলা হয় ইনটাইন, অর্থাৎ বহি আবরণ আর অন্ত আবরণ। আর দুটো নিউক্লিয়াস থাকে। এখানে যে দুটি নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, একটি হলো জেনারেটিভ নিউক্লিয়াস, টিপ নিউক্লিয়াস, আর একটা হলো টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াসটা হলো নালিকা নিউক্লিয়াস, আর জেনারেটিভ নিউক্লিয়াস হচ্ছে হলো জনন নিউক্লিয়াস। এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটি আছে এটা জনন কাজে অংশগ্রহণ করবে, আর টিউব নিউক্লিয়াসের কাজ হলো নালিকা গঠন। কিভাবে নালিকা গঠন হয় এখানে আমি একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে পরাগরেণুর ভিতর থেকে নিউক্লিয়াসটি, টিউব নিউক্লিয়াসটি এরকম নালিকার সৃষ্টি করে, নালিকার সৃষ্টি করে যায়। টিউব নিউক্লিয়াসটি নালিকার সৃষ্টি করতে করতে যায়, আর পিছনে পিছনে জেনারেটিভ নিউক্লিয়াসটি চলে আসে। জেনারেটিভ নিউক্লিয়াস আস্তে আস্তে একটি পর্যায়ে আসা টিউব নিউক্লিয়াস সামনে থাকে, আর জেনারেটিভ নিউক্লিয়াসটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এইটা ছিল পুংগামেটের একটা বৈশিষ্ট্য পুংজনন কোষ সৃষ্টির। এখন আমি স্ত্রী জনন কোষের সৃষ্টি সম্পর্কে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম একটি ডিম্বাণু থাকে,
এই ডিম্বাণুটি একটি কোষ হতে 4টি কোষের সৃষ্টি হয় মিয়োসিস প্রক্রিয়ায়। দেখো এখানে 4টি কোষের সৃষ্টি হয়েছে। 4টি কোষের ভিতর অটোমেটিকলি প্রাকৃতিকভাবেই 3টি কোষ নষ্ট হয়ে যায়, একটি কোষ থাকে। এই একটি কোষ পরবর্তীতে একটির থেকে 2টি নিউক্লিয়াস সৃষ্টি করে, 2টির থেকে 4টি নিউক্লিয়াস সৃষ্টি করে, 4টি নিউক্লিয়াস সৃষ্টি করে, 4টির থেকে 8টি নিউক্লিয়াস সৃষ্টি করে। আটটি, তাহলে একটির থেকে মাইটোসিস প্রক্রিয়ায় 2টি, 2টির থেকে 4টি, 4টির থেকে 8টি সৃষ্টি হয়। 8টির থেকে সৃষ্টি করার পর এখানে মাঝখান থেকে এখান থেকে একটি, এখান থেকে একটি, 2 জায়গা থেকে 2টি এসে মাঝখানে নেয় অবস্থান করে, আর 3টি এক সাইডে থাকে আর এক সাইডে থাকে 3টি, মাঝখানেরটি বড় থাকে, পাশের 2টি ছোট থাকে। এই অবস্থান করে। এখন এইটা প্রতিপাদ কোষ, আর এই মাঝখানেরটিকে বলা হয় জনন। জনন নিউক্লিয়াস, যেটা আসলে ডিম্বাণু। আর এই মাঝখানে যে 2টা থাকলো, এই 2টিকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস এই অবস্থায় থাকে। এই পর্যন্ত হচ্ছে একটি স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষের উৎপত্তি। এই অবস্থায় থাকে 2টি। তোমরা বুঝতে পারলে? এখন একটি ফুলের চিত্র দেখাই তোমাদেরকে। এখানে এই জিনিসটা তোমার মাঝখানে থাকে। এখানে পরাগরেণু, তোমরা যেন পরাগায়নের দেখেছ, পরাগায়নের মাধ্যমে এখানে আসে পতিত হয়, অনেকগুলি একসঙ্গে চলে আসে। চলে আসার পর যাই যত দূরে টিউব নালিকাটি সৃষ্টি করতে পারবে, সে তখন এই নালীর মাধ্যমে চলে আসে। এখানে এদিক দিয়ে নালীর সৃষ্টির মাধ্যমে আসে। অর্থাৎ জিনিসটা আবারও দেখাচ্ছি তোমাদেরকে, এরকম ভাবে মাঝখান এই টিউব নালী, যেটা টিউব নালিকা নিউক্লিয়াসটা টিউব সৃষ্টি করে যায়, মাঝখানে জেনারেটিভ নিউক্লিয়াস, 2টা নিউক্লিয়াস এরকম উৎপত্তি হয়ে থাকে। এইগুলি যেয়া ভিতরে যাওয়ার পর এই যে 2টার ভিতর থেকে একটি যে এই স্ত্রী জনন কোষের সাথে ডিম্বাণুর সাথে মিলিত হয়, এবং আরেকটি গিয়ে এই গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। তখন এই গৌণ নিউক্লিয়াসটি, অর্থাৎ গৌণ নিউক্লিয়াসটা 3n হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড অর্থাৎ 3 উপস্থিত হয়ে যায় গৌণ নিউক্লিয়াস। এটিকে শস্য কোষের সৃষ্টি করে, এটা করে শস্য কোষের সৃষ্টি। এখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় এটির সাথে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে। প্রথমে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়, অর্থাৎ পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট মিলিত হওয়ার পরে সৃষ্টি করে জাইগট। এই জাইগটটা হলো 2n প্রথমে, কারণ এটা n সংখ্যক একপ্রস্থি, এটাও n সংখ্যক, এক জায়গায় 2টা মিলে 2n সৃষ্টি করে।
আর মাঝখানেটা এটা থাকে হলো শস্য সৃষ্টি করে, শস্য কোষের সৃষ্টি করে, শস্য কোষের সৃষ্টি করে, যেটা বীজকে অঙ্কুরিত হওয়ার সময় শক্তি সরবরাহ করে। সাধারণত একবীজপত্রীর উদ্ভিদগুলিতে শস্যের সৃষ্টি হয়, যেমন ধান। আর প্রতিবাদ কোষটা এখানে থাকে, আর এখানে এসে যখন মিলিত হলো তখন এইটাই হচ্ছে, এই মাঝেরটি হচ্ছে আমাদের নিষিক্ত ডিম্বাণু। এখান থেকে এখন আমাদের ফলের সৃষ্টি হবে। তোমরা একটু নিষেকের চিত্রটা একটু দেখো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ বাম পাশের চিত্রে পরাগরেণু, গর্ভমুণ্ড, পরাগনালিকা, ডিম্বক, গর্ভাশয় এবং পুংগেমেট। ডান পাশের বিভিন্ন অংশে প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস যেটাকে গৌণ নিউক্লিয়াস বলা হয়, ভ্রূণথলি, ডিম্বাণু, সহকারী কোষ, অন্তঃত্বক, বহিঃত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক নাভি এবং ডিম্বক নারী। এটা সবকিছু দেখানো হয়েছে। ডিম্বক আরো অনেক কিছু দেখতে পাচ্ছিলে তোমরা। তো দেখো বাম পাশের চিত্রে পরাগরেণু এসে যখন পড়লো তখন দেখো জেনালিটা হচ্ছে দুটা টিউব নিউক্লিয়াসটা সামনে চলে গেছে, আর দুটা জেনারেটিভ নিউক্লিয়াস যে দুটা অংশে ভাগ হয়ে আছে তার একটি মাঝেরটির সাথে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং অপরটি ডিম্বাণুর সাথে মিলিত হয়। তাহলে তোমরা চিত্রটি বুঝতে পেরেছ। ফল এবং বীজ কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে এখন তোমাদের সাথে আমি ব্যাখ্যা দিচ্ছি। যে পরাগায়ন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, গর্ভমুণ্ডের থেকে এই গর্ভনালীর মাধ্যমে গর্ভাশয়ে চলে আসে। গর্ভাশয়ে আসার সময় দুটি নিউক্লিয়াসের, জেনারেটিভ নিউক্লিয়াসটা দুটি নিউক্লিয়াস হয়েছিল। টিউব নিউক্লিয়াস ঢোকার পরে টিউব নিউক্লিয়াস শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নালী সৃষ্টি করাই ছিল ওটার কাজ। আর দুটা নিউক্লিয়াসের একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক সম্পূর্ণ করে, আর একটি গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্যের সৃষ্টি করে। এই ছিল আমাদের নিষেক। নিষেক সম্পর্কে আর অনেক তথ্য আছে, বহির্নিষেক, অন্তর্নিষেক, নানান ধরনের নিষেক আছে। এখানে একটা জিনিস দেখো, যেহেতু দুটা জেনারেটিভ নিউক্লিয়াস দুটা ছিল আমাদের, এই দুটা নিউক্লিয়াস দুটার সঙ্গে এট এ টাইমে যুক্ত হয়, সেই জন্য এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। দ্বিনিষেক আর এটা ত্রিমিলন, দ্বিনিষেক। কারণ নিষেকের ইংরেজি হলো ফার্টিলাইজেশন, আর এখানে ডাবল হলো জন্য ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। আশা রাখি নিষেক সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আগামী ফলের উৎপত্তি নিয়ে তোমাদের সঙ্গে ফল সম্পর্কে আলোচনা করতেছি। নিষেকের তাৎপর্য একটু বলি। ফল এবং বীজ সৃষ্টি করাই নিষেকের প্রধান তাৎপর্য। নিষেক না থাকলে ফল এবং বীজ কোনটি উৎপন্ন হতো না, ফলে জীবকুলের টিকে থাকতো না। আশা রাখি নিষেকের তাৎপর্য তোমরা বুঝেছ। এখন আমরা ফল নিয়ে আলোচনা করব। ফলের উৎপত্তি হয় কিভাবে, ফল কি, ফলের প্রকারভেদ নিয়ে আমি তোমাদের সঙ্গে এবং বীজ নিয়ে আলোচনা করব। এখন প্রথমে জানবো আমরা ফল কি। ফল কি, ফল কাকে বলে? নিষেক্তকরণের পর ফুলের গর্ভাশয় একা অথবা অন্য অংশের সাহায্য নিয়ে যে বিশেষ কাঠামো বা অঙ্গের তৈরি করে তাকেই ফল বলে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বক এবং গর্ভাশয় মিলে যে বিশেষ অঙ্গের সৃষ্টি করে তাকে ফল বলে। ফলের শ্রেণী বিভাগ। ফলটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃত ফল কাকে বলে? শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তবে তাকে বলা হয় প্রকৃত ফল। আর গর্ভাশয় এর সাথে অন্য অঙ্গাণু মিলিত হয়ে যে ফল সৃষ্টি করে তাকে বলা হয় অপ্রকৃত ফল। এই দুটি ফলকে একত্রে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। এরপর সরল ফলটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো রসালো ফল, আর একটা নিরস ফল। নিরস ফল সেখানে কোনো রস থাকে না।
আমি ফলের বিভিন্ন প্রকারের ফল নিয়ে তোমাদের সাথে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে এখানে আমি আরেকটি কথা বলে নিই, সেটা হলো বীজ। বীজটা কি আর ফলটা কি আবার একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। ফুলের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বকটা হলো বীজ। নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বকটা হচ্ছে বীজ। তাহলে ফুলের ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে, আর গর্ভাশয়টা হলো ফল। অর্থাৎ নিষেকের পর গর্ভাশয় যে বিশেষ কাঠামো বা অঙ্গ তৈরি করে সেটাই হলো ফল, আর ডিম্বকটা হয় বীজে রূপান্তরিত, আর গর্ভাশয়টা হয় ফলে রূপান্তরিত। তোমরা এখন ফল এবং ফলের প্রকারভেদে এটা একটু দেখে নাও, সুবিধা হবে নি। ফল নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে বিশেষ অঙ্গ গঠন করে তাকে ফল বলে। ফলের শ্রেণী বিভাগ: শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, যেমন আম, কাঁঠাল। আর গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল, চালতা ইত্যাদি। এই প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন সরল ফল আর গুচ্ছ ফল ও যৌগিক। এখানে সরল ফল দেখো, গুচ্ছ ফল এবং যৌগিক ফলের চিত্রগুলি তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমরা ফল কাকে বলে, ফলের শ্রেণীবিভাগ সম্পর্কে কিছুটা দেখলে। এখন আমরা ফলের একটি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো বিভিন্ন প্রকার ফলের, আমি তো প্রকৃত ফল কাকে বলে বললাম, অপ্রকৃত ফল তোমাদের সাথে আলোচনা করেছি, এবং সরল ফল। সরল ফলটাও আসলে মূলত প্রকৃত ফলের, শুধু গর্ভাশয়টা যদি ফলে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় সরল ফল। সরল ফলটা আবার 2 প্রকার। রসালো, যেগুলি ফলের ত্বক পাকার পর অর্থাৎ রস থাকে। মনে রাখার চেনার একটা উপায় হলো যে ফলগুলো পাকার পর পচে যায়, যেমন কলা, আম, জাম, এইগুলিকে বলা হয় রসালো ফল। এগুলো কিন্তু সরল ফলের একটা অংশ। নিরস ফল, নিরস ফল কি, যে ফলের ত্বকগুলা পাতলা, যে সরল ফলগুলোর ত্বকগুলো পাতলা এবং পাকার পর শুকে যায়, সেইগুলিকে বলা হয় নিরস ফল। শুকে যায়, তোমার সিম দেখেছ, সিম পাকার পর শক্ত হয়ে যায়, এটা হলো নিরস ফল। ঢেঁড়স দেখেছ, ঢেঁড়স পাকার পর শক্ত হয়ে যায়। সরষে দেখেছ। আসলে আমরা ফল বলতে শুধু কিন্তু আম, কাঁঠাল, আম, জাম, লিচু এইগুলিকে বুঝি না। ফল বলতে কিন্তু আমাদের সবজিগুলোর ভিতরেও কিন্তু ফল আছে, যেমন বেগুন, ঢেঁড়স, পটল, এগুলি একটি ফল। তো নিরস ফল এবং রসালো ফল সম্পর্কে তোমরা জানলে। এখন এই যে সরল ফল সম্পর্কে একটু দেখে নাও। সরল ফল, ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি তাকে সরল ফল বলে, যেমন আম, জাম ইত্যাদি। এরা রসালো বা শুষ্ক হতে পারে। সরল ফল 2 প্রকার। রসালো ফল, যে ফলের ফল ত্বক পুরু এবং রসালো তাকে রসালো ফল বলে। এই ধরনের ফল পাকলে ফল ত্বক ফেটে যায় না, যেমন জাম, আম, জাম, কলা ইত্যাদি। নিরস ফল, যে ফলের ফল ত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে, যেমন সিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি। তাহলে তোমরা সরল ফল সম্পর্কে জানলে। সরল ফলের নিরস ফল আর রসালো ফল তো আমি দেখলে এবং আলোচনা করেছি, তবু আবার বলতেছি। চেনার উপায় বলেছি, যে ফলগুলি পাকার পর পচে যায়, ফল ত্বকটা ফেটে যায় না, পচে যায়, সেগুলিকে বলা হয় রসালো ফল। আর যেগুলি পাকার পর শক্ত হয়ে যায়, তোমরা নারকেল দেখেছ, ওইরকম ঢেঁড়স দেখেছ, সিম দেখেছ, পাকার পর সরিষা দেখেছ, পাকার পর যেগুলি শুকে যায়, ত্বকটা, ফল ত্বকটা শুকে যায়, সেইগুলিকে বলা হয় নিরস ফল। তাছাড়া কি সরল ফল সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছ? এখন তোমাদের সাথে আলোচনা করবো আমি তাহলে গুচ্ছ ফল নিয়ে। দেখো, গুচ্ছ ফল, একটি ফুলের যখন অনেকগুলি গর্ভাশয় থাকে, এবং একটি গর্ভাশয় যখন ফলে পরিণত হয় তখন তাকে গুচ্ছ ফল বলে, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, শরীফা ইত্যাদি। এই ধরনের গুচ্ছ ফল। আঙ্গুরগুলো গুচ্ছ ফল, অনেকগুলি, একটা অংশের উপর অনেকগুলি থাকে, অনেকগুলি ফল সংযুক্ত থাকে, অনেকগুলি, একটা ফুল একটাই থাকে, ওর সাথে অংশ থাকে, প্রত্যেকটা অংশতে অনেকগুলি গর্ভাশয় থাকে এবং ফলে পরিণত হয়, তখন তাকে গুচ্ছ ফল বলা হচ্ছে।
এখন দেখো যৌগিক ফল। ফুলের একটি মঞ্জরি, মঞ্জরি তো তোমরা জানো যে একটি যে শাখার উপর ফুলগুলি বিন্যস্ত থাকে, মঞ্জরিটা সম্পূর্ণটা একটা ফলে পরিণত হয়, সম্পূর্ণটা মঞ্জরি পত্রটা একটা ফলে পরিণত হয়, তখন তাকে যৌগিক ফল বলা হচ্ছে। যেমন কাঁঠাল, আনারস, এগুলো হলো যৌগিক ফল। তাহলে আমরা প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, রসালো ফল, নিরস ফল নিয়ে আলোচনা করলাম। এখন সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল এর ভিতর গুচ্ছ ফল এবং যৌগিক ফলের সঙ্গেটা একটু দেখো, তাহলে মনে থাকবে বেশি। গুচ্ছ ফল, একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে গুচ্ছ ফল বলে। যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি। যৌগিক ফল, একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন আনারস, কাঁঠাল ইত্যাদি। তাহলে তোমরা ফল সম্পর্কে ধারণা পেলে। ফলের আরো অনেক প্রকার ভেদ আছে। একটি ফলের বহিঃত্বক, অন্তত্বক, মধ্যত্বক অনেকগুলির অংশ থাকে, সেগুলি নিয়ে আমি আলোচনা করছি না। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বীজের গঠন নিয়ে। তাহলে বীজের গঠনটি দেখো। বীজের গঠন, প্রথমে আমরা জানি বীজ কি, যদি আমি সঙ্গে বলেছি তা আবারও বলছি, নিষিক্ত ফুলের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এই বীজে কোন অংশটাকে কি থাকে দেখো। আমি এখানে একটা ছোলা বীজের উদাহরণ দিয়ে বলছি তোমাদেরকে, যে একটি ছোলা বীজের অংশ হিসেবে দেখাচ্ছি, যেটা একটি দ্বিবীজপত্রী। এই যে আমি একটা ছোলা বীজের মডেল দেখাচ্ছি, এই যে সুচালো মাথাটি, এইটাকে বলা হয় বীজ রন্ধ্র, যেটিকে ইংরেজিতে বলা হয় মাইক্রোফাইল। আর এর ভিতর থাকে ভ্রূণ। ভ্রূণটির দুটি অংশ থাকে, একটি হচ্ছে ভ্রূণ মুকুল আর একটি হলো ভ্রূণ। ভ্রূণ মুকুলকে ভ্রূণ কাণ্ড বলা হয়। তো এখন তোমরা বুঝতে পারলে এই মাথাটি ডিম্বক, রন্ধ্র থাকে এখানে। আর ভ্রূণটা যখন এর থেকে ভ্রূণের অংশ থাকে, এই ভ্রূণটা যখন বেরোয় তখন উপরের দিকে যে অংশটা যায় সেই অংশটাকে বলা হয় ভ্রূণ কাণ্ড। ভ্রূণ কাণ্ড। আর নিচের যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় ভ্রূণ মূল। তাহলে বীজের আরো ত্বক থাকে, বহিরাবরণ, বীজত্বক থাকে, অনেক কিছুই থাকে, আমি অত আলোচনা করছি না। এখন দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা বীজ কি, বীজের গঠনটা কেমন হয়। আর এই যে সরু ছিদ্রপথে ভ্রূণটা বেরিয়ে আসে, সেই সরু ছিদ্রপথের নামটা ডিম্বক রন্ধ্র, যেটিকে ইংরেজিতে বলা হয় মাইক্রোফাইল। এখন এখানে ভ্রূণের আবার ভ্রূণ কাণ্ডেরও একটা অংশ আছে, ভ্রূণ মূলেরও কিছু অংশ আছে। ধরো এখান থেকে ভ্রূণ বেরোনোর পর উপর দিকে একটা অংশ যাচ্ছে, নিচের দিকে একটা অংশ আসছে। এরই সামনের যে মূলের যে সামনের অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে হলো বীজ পত্রাবকাণ্ড। বীজপত্রাব কাণ্ড। আর এই যে ভ্রূণ কাণ্ডটা ছিল, কাণ্ডের যে নিচের অংশ, বীজ পত্রাধি কাণ্ড। এই যে বীজপত্রাধি কাণ্ড আর বীজপত্রাবকাণ্ড, এই দুটার উপর কিন্তু আমাদের অঙ্কুরোদ্গমটা নির্ভর করে। সেটা অঙ্কুরোদ্গমে গেলেই বুঝতে পারবে যে কি ভাবে বীজপত্রাধি কাণ্ড এবং বীজপত্রাবকাণ্ডগুলি কাজ করে। এখন তোমরা একটু দেখে নাও গঠনটা। বীজের গঠন, ফুলের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। বীজের সুচালো অংশের কাছে একটি ছিদ্র আছে, একে মাইক্রোফাইল বা ডিম্বক রন্ধ্র বলে। এর ভিতর দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। ভ্রূণের নিচের দিকের অংশকে ভ্রূণমূল ও উপরের অংশকে ভ্রূণকাণ্ড বলে। ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাধি কাণ্ড বা এপিকটাইল ও ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকটাইল বলে। তাহলে ভ্রূণমূল
ভ্রূণকাণ্ড ও বীজপত্রকে একত্রে ভ্রূণ এবং বাইরের আবরণটিকে বীজত্বক বলে। বীজত্বক 2 স্তর বিশিষ্ট, বাইরের অংশকে টেস্টা এবং ভিতরের অংশকে টেকম্যান বলে। তাহলে বীজের গঠন তোমরা দেখলে যে বীজপত্রের যে উপরের যে অংশ থাকে, এই অংশের ভিতরের যে অংশটি থাকে একে বলা হয় টেকম্যান, আর বাইরের অংশটাকে বলা হয় টেস্টা। তাহলে তোমরা বীজের গঠন সম্পর্কে জানলে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অঙ্কুরোদ্গম নিয়ে। তার আগে তোমরা একটি চিত্র দেখো, আরো ভালো বুঝতে পারবে। চিত্রে দেখতে পাচ্ছ তোমরা একটি ছোলা বীজের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। বীজত্বক, ডিম্বক নালী, ডিম্বক রন্ধ্র, ভ্রূণমূল, তারপর ভ্রূণকাণ্ড, বীজপত্র, নানান রকম অংশগুলি তোমাদেরকে দেখানো হয়েছে। এগুলির সাথে আমার কথাগুলির সাথে তোমরা মিলিয়ে নাও। তাহলে তোমরা বীজের গঠন সম্পর্কে বুঝলে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অঙ্কুরোদ্গম নিয়ে। এখন দেখো অঙ্কুরোদ্গম কাকে বলে। বীজ থেকে শিশু উদ্ভিদ জন্মানোকেই অঙ্কুরোদ্গম বলে, অর্থাৎ বীজ থেকে চারা গজানোটা যেটা, সেটাই হলো অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমকে আমরা 2 ভাগে ভাগ করি। একটি মেদভেদী আর একটা মেদগত। এখানে বানানটা তোমরা মেদগত, এখানে এই যে মেদগত আর হলো মেদভেদী, দুটো কিন্তু একই শব্দ। এই দুটি শব্দ একই, মেদগত আর মেদভেদী। কারণ মেদ শব্দের অর্থ মাটি। একটা মাটি ভেদ করে উপরে ওঠে, একটা মাটির ভিতর রয়ে যায়। মাটি যেটা ভেদ করে উপরে ওঠে সেটাকে বলা হচ্ছে মেদভেদী, আর যেটা মাটির ভিতরে থাকে সেটাকে বলা হয় মেদগত। তো অঙ্কুরোদ্গমে এখানে মেদভেদী যেগুলি মাটি ভেদ করিয়া উপরে উঠে আসে। তোমরা জানো যে শস্যের সৃষ্টি হয়েছিল একবীজপত্রীতে। শস্যগুলি চারা যখন গজায়, অঙ্কুরিত হয়, তখন খাদ্য সব সরবরাহ করে একবীজপত্রী উদ্ভিদে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্র থেকে শক্তিটা সঞ্চয় করে চারা গজায়। তারপরে এখানে যে বীজপত্রাধিকাণ্ড আর বীজপত্রাবকাণ্ডের উপর ভিত্তি করে মেদভেদী আর মেদগত অঙ্কুরোদ্গম ঘটে থাকে। এছাড়া আরো অঙ্কুরোদ্গম আছে, যেমন জরায়ুজ অঙ্কুরোদ্গম নামে একটা অঙ্কুরোদ্গম হয়তো তোমরা দেখেছো বা ভবিষ্যতে পাবে, যেগুলি গাছে ফল থাকা অবস্থায় ফলের ভিতরেই গাছের সৃষ্টি হয়। সেটা সুন্দরবন এলাকাতে বেশি দেখা জরায়ুজ অঙ্কুরোদ্গম, অর্থাৎ গাছের ফল থাকতে সেখানে গাছ হয়ে যায়, গাছ শিকড় সহ বাতাস হয়। অনেক সময় তোমরাও দেখেছো, কাঁঠাল খেতে লেগে দেখেও কাঁঠালের ভিতর গাছের পাতা এবং শিকড় হয়ে গেছে। মনে পড়ছে কাঁঠালের কথা? ঠিক আছে, তাহলে এখন তোমাদের সাথে আমি মেদভেদী এবং মেদগত নিয়ে আলোচনা করতেছি। দেখো, বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়, তখন তাকে মেদগত অঙ্কুরোদ্গম বলে। যেমন ছোলা, ধান ইত্যাদি। কখনো বীজপত্র সব ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন তাকে মেদভেদী অঙ্কুরোদ্গম বলে। কুমড়া, রেড়ি, তেঁতুল ইত্যাদি বীজে মেদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে মেদভেদী অর্থাৎ যখন মাটির ভিতর যখন একটা চারা থাকে, বীজের ভিতর থাকে, তখন এই বীজপত্রগুলি গাছের এরকম করে ভ্রূণমূলটা নিচে যায়, আর এই অংশটা বীজপত্রাধিকাণ্ড আর বীজপত্রাবকাণ্ড, এইটা যখন নিচের দিকে যায়, এটা দ্রুত যখন বৃদ্ধি থাকে, তখন এটা এক সময় এইটাকে মাথার উপর নিয়ে গাছটা সোজা হয়ে যায়। দেখা যায় যে এর উপর বীজের আবরণ, গাছের পাতার উপর বীজের আবরণটা থেকেই যায়। এটাকে বলা হয় মেদভেদী, অর্থাৎ মাটি ভেদ করে উপরে উঠে যায়। আর যেটাতে বীজের মাথা মাটির ভিতরেই থাকে, এখান থেকে গাছটা বের হয়ে চলে গেছে, তখন সেটাকে বলা হচ্ছিল মেদগত, অর্থাৎ এখানে রয়ে গেছে, বীজটা রয়েই গেছে, আর এটা মাথার উপর নিয়ে বের হয়ে যায়। এখানে মেদভেদী যেটা, সেটা কুমড়া, তেঁতুল, দেখেছ, এর ধান, ছোলা, এইসব উদ্ভিদে মেদগত অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে তোমরা মেদগত এবং মেদভেদী
সম্পর্কে বুঝতে পারলে চিত্রটা একটু দেখো তোমরা। দেখো মেঘগত অঙ্কুরোদ্গম, এখানে ছোলা বীজের বীজত্বকটা কিন্তু রয়ে গেছে মাটির নিচে। এখানে বীজ পত্রাধিকাণ্ডটা পরে বৃদ্ধি পেয়েছে আর বীজ পত্রাবকাণ্ডটা নিচের দিকে বৃদ্ধি পেয়ে গেছে। ফলে এখানে বীজপত্রটা মাটির ভিতরে রয়েছে। আর এখানে এসে দেখো মেদ ভেদিতে এসে দেখো বীজপত্রাধি কাণ্ড এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে বীজপত্রাবকাণ্ড নিচে যাওয়ার আগেই বীজপত্রাধি কাণ্ডটা উপরের দিকে তুলে মাথার উপরে নিয়ে চলে গেছে। এইটাকে বীজপত্রটা উপরে উঠে আসছে। দেখো এটাকে বলা হচ্ছে মেদ ভেদি, আর আগেরটা ছিল মেদগত। মেদগত আর মেদ ভেদি অঙ্কুরোদ্গম সম্পর্কে তোমরা দেখলে আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। ছোলা বীজের অঙ্কুরোদ্গমটা কিভাবে হয় তোমরা বুঝতেই পারতেছ যে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য পানি, তাপ এবং অক্সিজেন অপরিহার্য। তাপটা কিন্তু আলোর থেকে তাপটা হয়, এখানে এক্সট্রা তাপ লাগে না, সূর্য আলোতে তাপটা পাই, তো এখানে অপরিহার্য। তো প্রথমে ছোলা বীজটাকে আমরা যখন ভিজাই পানিতে মাটির ভিতরে দিই, তখন বীজটা আগে ভিজে মুখটা নরম হয় ডিম্বক নারী, যেটা দেখো চিত্রে এরকম একটা ছোলা বীজ দেখাচ্ছি। প্রথমে ত্বকটা ভিজে, পানি শোষণ করে ভিজে নরম হওয়ার পর ডিম্বক রন্ধ্র যেটা থাকে, রন্ধ্র দিয়ে ভ্রূণটা বেরোনোর পর উপরের দিকে বীজপত্রাধি কাণ্ডটা উপরের দিকে যায় আর নিচের দিকে বীজপত্রাব কাণ্ডটা নিচের দিকে, অর্থাৎ এটা ভ্রূণমূলটা নিচের দিকে চলে আসে। এইভাবে গাছটা জন্মায়। এই উদ্ভিদ জন্মানোর জন্য একটা পরীক্ষা তোমরা নিজ ক্লাসে করে আসছো, দেখা গেছে যে সেই পরীক্ষাটাতে যে এরকম এখান থেকে আমরা পানি দিছি, পানিতে একটা কাঠ দিছি শুষ্ক কুস্তায়, যে পানি যেন শোষণ না করে মোম দেওয়া হয়েছে, আলপিন দেয়া, এখানে একটি ছোলা বীজ দেওয়া হয়েছিল, সেটা একটু অঙ্কুরিত হয়েছিল। আর এখানে একটা দেওয়া হয়েছিল যেটা কয়েকদিন পর অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হয়েছিল। আর এখানে একটা দেওয়া হয়েছিল যেটা অঙ্কুরিত হয় না। এ থেকে প্রমাণিত হয়েছে যে ওখানে আলো, বাতাস, মানে অক্সিজেন এবং পানি অপরিহার্য। কারণ এই তিনটি পেয়েছিল জন্য হয়েছিল। আর এটা পানি পেয়েছিল এবং অক্সিজেনও পেয়েছিল, পানির ভিতরে অক্সিজেন নিয়েছিল, কিন্তু অল্প হয়েছে, কিন্তু ভালো মতন হয় নাই। আর এটা অঙ্কুরিত একদমই হয় নাই। তাহলে এই থেকে কিন্তু আমরা প্রমাণটা পেয়েছিলাম। আর ছোলা বীজটা কিভাবে, এটা ছোলা বীজের অঙ্কুরোদ্গমটা আমাদের হলো, এটা মাটির নিচে রয়ে গেছিল, ফলে ছোলা বীজের অঙ্কুরোদ্গম হলো আমাদের মেদগত অঙ্কুরোদ্গম। তাহলে তোমরা খুব সুন্দর মেদগত এবং মেদভেদী অঙ্কুরোদ্গম সম্পর্কে বুঝলে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গে থাকো। আমার এই টিউটোরিয়াল হোমে, এনটি বাংলা টিউটোরিয়াল হোমে আমি ধারাবাহিকভাবে তোমাদের গণিত এবং বিজ্ঞান নিয়ে ক্লাসগুলি দিয়ে দিব। তোমরা ধারাবাহিকভাবে দেখো, বাসায় বসে তোমরা ক্লাসগুলি দেখতে পারবে। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই অধ্যায় সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য সংগ্রহ করবে তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমার ওয়েব পেজ ntbangla24.blogspot.com এই ঠিকানায় গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য ওখানে দেওয়া আছে, তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। জিএসসির প্রশ্নোত্তর, সুপার সাজেশন, সুপার টিপস, বহু নির্বাচনী প্রশ্নোত্তর, সৃজনশীল প্রশ্নোত্তর, আরো অনেক তথ্য আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।